নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, বাঙালি মুখস্থ করে রেখেছে সেই কথাগুলো কতদিন আগে থেকে, সেটাও আজকের দিনে ভীষণভাবে প্রাসঙ্গিক। কেন বলছি জানেন তো? আজকে এমন একটা বিষয় নিয়ে এলাম যেখানে স্বয়ং মাননীয় বিচারপতি এজলাসে বসে বলছেন, পুলিশকে বলছেন, রবি ঠাকুর বেঁচে থাকলে তাকেও তো আপনি কেস দিতেন। ভাবুন তো কতটা লজ্জার। সরাসরি পুলিশকে জাস্টিস জয় সেনগুপ্ত বলছেন, রবি ঠাকুর বেঁচে থাকলে তাঁকেও তো আপনারা কেসটা দিতেন। কি প্রসঙ্গে জানেন? একটু সংক্ষেপে বলি। সংসদে হামলা, তার মধ্যে হারিয়ে গেল যে খবর, তার মধ্যে কাকু আইসিসিউ থেকে কেবিনে গেছে, সে খবরও প্রাসঙ্গিক হয়েছেন। বর্ধমানের 3টি মানুষ অকালে চলে গেলেন রেল স্টেশনে, সেই খবরে ভিড়ে এই খবরটা হারিয়ে গেছে। সেই খবরটা নিয়ে এলাম আজকে নতুন বাংলায়। আপনারা জানেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, নাপসন্দ লোক মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের, তার বিরুদ্ধে যে মুহূর্তে তিনি রিটায়ার করেছেন, অবসর নিয়েছেন, তারপরে পুলিশকে দিয়ে পাঁচখানা মামলা, একটা নয়, দুটো নয়, 3টে নয়, 4টে নয়, 5টা মামলা। কেন টোটো চালাতে দেননি কোনো একটি রাস্তায়, সেটা নিয়েও মামলা। কেন একটি বিশেষ চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রীকে লিখেছেন এবং রবীন্দ্র বিষয়ক সেখানে আলোচনা থেকেছে, সেটা নিয়েও একটা মামলা, পুলিশের এফআইআর এবং পুলিশের জিজ্ঞাসাবাদ। স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে বিদ্যুৎ চক্রবর্তী প্রাক্তন উপাচার্য, তিনি কলকাতা হাইকোর্টে জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে মুভ করেছেন, সমস্ত বিষয়টা জানিয়েছেন যে পুলিশ এভাবে আমাকে হ্যারাস করছে। তার কারণ সরকারের আমি বিরুদ্ধাচরণ করেছি কোনো ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই সরকার কোনো একটা নির্দিষ্ট কারণে, রাজনৈতিক কারণে, তিনি একদম সরাসরি সেইভাবে পুলিশ লেলিয়ে দিয়েছেন আমার বিরুদ্ধে। জাস্টিস জয় সেনগুপ্ত সেই মামলাটা শুনানি করেছেন গতকাল এবং সেই সময় যে কথাগুলো বলেছেন নতুন বাংলার দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে সেগুলো শোনাবো। প্রথমত মহামান্য বিচারপতি জাস্টিস জয় সেনগুপ্ত সমস্ত মামলাটা শুনতে গিয়ে সরাসরি বলেছেন যে আপনারা তো রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলেও তাকেও কেস দিতেন। মানে কতটা পুলিশকে রাজনৈতিকভাবে কুক্ষিগত করে কোন স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়েছেন, এটা বোধহয় তার জ্বলন্ত উদাহরণ, যেখানে বিচারপতিকে বলতে হচ্ছে যে রবি ঠাকুর বেঁচে থাকলে তাকেও আপনারা কেসটা দিতেন। আরও কি বলেছেন জাস্টিস জয় সেনগুপ্ত, একটু সংক্ষেপে শুনি। বলেছেন, পুলিশ আগে ধারা যোগ করে দেয়, পরে তদন্ত করে দেখে আদৌ অপরাধটি ধর্তব্যযোগ্য কিনা। ভাগ্যিস রবীন্দ্রনাথ এখন জীবিত নেই, তাহলে কী যে করতেন, হয়তো তাঁকেও অভিযুক্ত করে দিত পুলিশ। ভাবতে পারছেন, মহামান্য বিচারপতিকে পর্যন্ত পুলিশকে বলতে হচ্ছে, বীরভূম পুলিশকে বলতে হচ্ছে। অনেক কথা বলেছেন। আমি এন্টায়ার প্রসেসটা পড়ছিলাম, আমি রিপোর্টটা পড়ছিলাম আর ভাবছিলাম যে যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তাঁকে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তিনি কিছু চিঠি লিখে রবীন্দ্রনাথের বিষয়ক আলোচনা সংক্রান্ত বিষয় তার কোনো একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে তিনি তার প্রতিবাদটা জানিয়েছেন, বিদ্যুৎবাবু জানিয়েছিলেন। সেটা নিয়েও একটি মামলা এবং সেই মামলার প্রেক্ষিতে আমি একটু রিপোর্টটা থেকে আপনাদের পড়ে শোনাই, যেখানে জজ সাহেব বলছেন যে মুখ্যমন্ত্রীকে চিঠির লেখা মানে এই নয় যে দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা লাগতে পারে বা গুজব থেকে অশান্তি ছড়াতে পারে। পুলিশকে দিয়ে মামলাটা করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিদ্যুৎবাবুর পেছনে এবার লাগো, আমার হাতে পুলিশকে দিয়ে লাগাও। এবং এই পুলিশ লাগাতে গিয়ে শেষ পর্যন্ত জজ সাহেব বলছেন মুখ্যমন্ত্রীকে চিঠির লেখা মানে এই নয় যে দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা লাগতে পারে বা গুজব থেকে অশান্তি ছড়াতে পারে। আমি একটু রিপোর্টের একটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি, তাহলে আরও পরিষ্কার হবে। এমনই একটি মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে লেখা বিদ্যুতের একটি চিঠি প্রসঙ্গ জড়িয়ে দেয় পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা সেই চিঠিতে বিদ্যুৎ বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন রবীন্দ্রনাথের লেখা নিয়ে। আদালতে বিচার চলাকালীন ওই চিঠির প্রসঙ্গ উঠতে বিচারপতি প্রশ্ন করেন, এর সঙ্গে মামলার সম্পর্ক কী? বিচারপতি সেনগুপ্ত সরাসরি পুলিশকে জিজ্ঞাসা করেন, ওই চিঠিতে ধর্তব্যযোগ্য অপরাধ কী রয়েছে? তাই তো স্পষ্ট নয়। এবং তারপর মাননীয় বিচারপতি সেই কথাটা বলেন যেটা আমি শুরু করলাম আজকে বলাতে, যেখানে বলছেন এমন হলে হয়তো রবি ঠাকুরকেও ছাড়তো না পুলিশ। তারপর বিচারপতি সেনগুপ্ত তার অবজারভেশনে বলছেন, এইসব অভিযোগ করে আপনারা রাজ্য সরকারকেই অপমান করছেন। আমি বিশ্বাস করি না রাজ্যের উচ্চপদস্থ কেউ পুলিশকে এমন কোনো নির্দেশ দিয়েছেন। কে বলছেন? জাস্টিস জয় সেনগুপ্ত বলছেন, পরিষ্কার বলছেন, সিনিয়র লেভেলে কোনো অফিসার বা টপ পোস্ট লেভেলের কোনো প্রশাসক
পুলিশকে এই নির্দেশ দিয়েছেন বলে আমি বিশ্বাস করি না। মহামান্য বিচারপতি তার চেয়ারে বসে কথা বলবেন ঠিকই, কিন্তু যেটা স্পষ্ট কথা পরিষ্কারভাবে বলা দরকার, নবান্নের মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন এবং তার অধস্তন অফিসারকে দিয়ে এই কীর্তিটি করিয়েছেন, যেখানে দাঁড়িয়ে পুলিশকে শুনতে হচ্ছে যে শেষ পর্যন্ত রবি ঠাকুরকেও আপনারা কেসটা দিতেন। কতটা লজ্জাজনক বলুন তো। এই 5টা মামলার প্রেক্ষিতে প্রাক্তন উপাচার্য মাননীয় বিদ্যুৎ চক্রবর্তী তিনি সরাসরি কলকাতা হাইকোর্টে একটা মামলা করেন এবং সেই মামলার প্রেক্ষিতেই এই শুনানিটা চলছিল। এবং আমি যতদূর যা রিপোর্ট পেলাম 11ই জানুয়ারি দুপুর 3টে শেষ পর্যন্ত এই মামলার ফয়সালাটা হবে। এই মামলা যেমন বিদ্যুৎবাবু করেছেন, তেমনি রাজ্য পুলিশের তরফ থেকেও বিদ্যুৎবাবুর বিরুদ্ধেও একটা মামলা করা হয়েছে এবং 5টা মামলায় বিদ্যুৎবাবুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রশ্নটা আমার এখানেই, আমি নতুন বাংলা দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বিচার ব্যবস্থাও শেষ পর্যন্ত প্রশাসন নিয়ে প্রশ্ন করছে। বিচার ব্যবস্থা পুলিশের এই ভূমিকাটা নিয়ে প্রশ্ন করছে, যেখানে পুলিশকে টেনে হিঁচড়ে নামিয়ে ব্যক্তিগত ইগো স্যাটিসফাই করতে গিয়ে টোটো ড্রাইভারকে দিয়েও, কেন নির্দিষ্ট রাস্তায় শান্তিনিকেতনে সেখানে টোটো চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। শান্তিনিকেতন কর্তৃপক্ষের হয়ে বিশ্বভারতী উপাচার্য সেই নিষেধাজ্ঞা জারি করেছেন। সেই জন্য সেই টোটোকে কেন চলতে দেওয়া হচ্ছে না, সেটার জন্য টোটো লোকজনকে দিয়ে একটা মামলা। কেন মুখ্যমন্ত্রীকে এই চিঠি লেখা হয়েছে সেটা নিয়ে একটা মামলা, 5খানা মামলা। এবং তারই প্রেক্ষিতে জাস্টিস জয় সেনগুপ্ত যে রিপোর্টগুলো দিয়েছেন সেই রিপোর্টগুলো পড়লাম এবং জাস্টিস জয় সেনগুপ্ত বলে দিয়েছেন যে কোনো চার্জশিট গঠন করতে পারবে না পুলিশ, কোনো কড়া পদক্ষেপ পুলিশ নিতে পারবে না, অর্থাৎ বিদ্যুৎবাবুকে গ্রেফতার করার পরিকল্পনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে ঘোরাফেরা করছে, সেই প্রেক্ষিতে জাস্টিস জয় সেনগুপ্ত বলেছেন কোনো কড়া পদক্ষেপ নিতে পারবেন না এবং কোনো চার্জশিটও নিতে পারবেন না। আদালতের অনুমতি নিতে হবে তার আগে, এবং আগামী 11ই জানুয়ারি দুপুর 3টেতে এই মামলার রায় হবে। আমার নিজের একটা অবজারভেশন আছে, শেষ পর্যন্ত এই মামলার রায় সরাসরি এই এন্টায়ার এফআইআর প্রসেসগুলোকে রিজেক্ট করে দেওয়া হবে। আমার একটা নিজস্ব ধারণা, শেষ পর্যন্ত 11ই জানুয়ারি কী রায় হবে সেদিকে তো নজর থাকবে, কিন্তু বাংলার মানুষের জানা দরকার যে শেষ পর্যন্ত বিচার ব্যবস্থাও মমতার এই চালাকিগুলো ধরছেন। 1টা নয়, 2টো নয়, 3টে নয়, 4টে নয়, 5টা মামলা প্রাক্তন উপাচার্যর নামে করে মিসইউজ অফ পাওয়ার, মিসইউজ অফ মানি, এটাও একটা খুব উল্লেখযোগ্য দিক। যেসব আইনজীবীদের দিয়ে মামলা দিনের পর দিন কলকাতা হাইকোর্টে লড়াচ্ছেন রাজ্য সরকারকে, তো তার জন্য টাকা গুনতে হচ্ছে। সেই আইনজীবীরা তো অন্য কাজে নিযুক্ত হতে পারতেন, কিংবা এই যে পুলিশ অফিসার, ধরুন বীরভূমের জেলা পুলিশের পুলিশ অফিসাররা কলকাতা হাইকোর্টে সে প্রত্যেক দিয়ে পড়ে থাকছেন এই মামলা লড়ার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী এই পুরো ব্যাপারটা ইন্টারেস্টেড, ফলে বীরভূম থেকে পুলিশকে আসতে হচ্ছে কলকাতা হাইকোর্টে, বীরভূম থেকে পুলিশ অফিসারদের আসতে হচ্ছে নবান্নে কিংবা এই আইনি পরামর্শ করতে অ্যাডভোকেটদের কাছে। এই অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা করার জন্য টাইম যাচ্ছে, সময় যাচ্ছে, অর্থ যাচ্ছে, শুধুমাত্র একজন ভদ্রমহিলার ইগো রক্ষা করতে। এবং শেষ পর্যন্ত সেই পুলিশ দাবড়ানি খেয়ে তার মুখে ঝামা ঘষে কলকাতা হাইকোর্ট বলছে যে এরপর রবি ঠাকুর বেঁচে থাকলে তাকেও তো মামলা দিতেন। কতটা লজ্জার বলুন তো। এই রিপোর্টটা নিয়ে আজকে আপনাদের কাছে এলাম। এই রিপোর্টের ফার্দার ডেভেলপমেন্ট হলে অবশ্যই নতুন বাংলা দর্শকদের জানাবো, সঙ্গে থাকবে।